ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। 2 জলপ্রপাত নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। 3 রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে মার্বেল। 4 আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গটি মাউন্ট কিলিমাঞ্জারো। আর 5 প্লাবনভূমি আর বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে। 2 আছে শূন্যস্থান পূরণ। আয়তে আছে হিমালয় ভঙ্গিল পর্বতের উদাহরণ। 2 আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো ভেল্ট। 3 দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। 4 পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি। 5 কালো মাটি তৈরি হয় আগ্নেয় শিলা থেকে। 3 আছে অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। প্রথমে আয়তে আছে হামাদা, এটা আছে বইয়ের 117 পাতায় সাহারা ভূমিরূপে অংশে। হামাদা লিখবে যে সাহারার যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তাকে স্থানীয় ভাষায় বলে হামাদা। 2 নম্বর হচ্ছে লোয়ের সমভূমি, এটা আছে বইয়ের 41 পাতায়। লিখবে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় তাকে লোয়ের সমভূমি বলে। এভাবে গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়ের সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে। 3 নম্বর হচ্ছে জল বিভাজিকা, এটা আছে বইয়ের 49 পৃষ্ঠায়। লিখবে উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জল বিভাজিকা বলে। জল বিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। 4 আয়তে আছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো লেখো, এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 296 পৃষ্ঠায় রয়েছে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো: 1 হচ্ছে জলসেচ, জলাধার থেকে খাল খনন করে সারা বছর কৃষিক্ষেত্রে জলসেচ করা হয়। 2 জলবিদ্যুৎ উৎপাদন, জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাতের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 3 বন্যা নিয়ন্ত্রণ, বর্ষার অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখার ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 4 পরিবহন ব্যবস্থা, নদী ও খালে সারা বছর জল থাকায় জলপথ পরিবহন ও বাঁধগুলি সেতুর মতো কাজ করে বলে স্থলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। 5 পর্যটন কেন্দ্র, জলাধার ও বাঁধগুলি পর্যটকদের আকর্ষণ করা, এখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। এছাড়া মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমিক্ষয় রোধ ইত্যাদি উদ্দেশ্য বহুমুখী নদী পরিকল্পনার সাহায্যে সাধিত হয়। 4 2 নম্বর প্রশ্ন বলেছে নিত্যবহ এবং অনিত্যবহ নদী কাকে বলে, এটা তোমাদের বইয়ের 51 পাতায় রয়েছে। লিখবে সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফ গলা জল। এই নদীগুলিতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলা হয়। মানচিত্রে এই নদীগুলো নীল রঙের সাহায্যে দেখানো হয়, যেমন হলো গঙ্গা নদী। আর একটা হচ্ছে মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস সাধারণত বৃষ্টির জল। এ কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলিতে জল প্রায় থাকে না, তাই এদেরকে অনিত্যবহ নদী বলে। মানচিত্রে এরকম নদীকে কালো রঙে দেখানো হয়, যেমন হচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী। 3 নম্বর প্রশ্ন বলেছে শিলাকে কয় ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ ভাগগুলির নাম লেখো, এটা তোমাদের বইয়ের 62 পাতায় রয়েছে। এই যে বিভিন্ন রকমের শিলাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর হচ্ছে রূপান্তরিত শিলা। এবার বলেছে তাহলে 3 ভাগে ভাগ করা হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আর উদাহরণ সহ ভাগগুলির নাম লেখো। তাহলে আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট আর ব্যাসল্ট, পাললিক শিলার উদাহরণ হচ্ছে তোমার বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, আর রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে মার্বেল। পাঁচের আয়তে আছে চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, এটা বইয়ের 54 পাতায় রয়েছে নদী চ্যাপ্টারে। আগে বলে নেবে উচ্চ প্রবাহ কাকে বলে। উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত হলো নদীর উচ্চ প্রবাহ, যেমন ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। এবার এখানে উচ্চ প্রবাহের কাজ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব বা বন্ধুরতা বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয়। এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে।
আর এবারে ভূমিরূপ হচ্ছে তোমার উচ্চ প্রবাহে দেখা যায় আই এবং ভি আকৃতির উপত্যকা। নদীর স্রোতের সঙ্গে এই ছোট বড় পাথরগুলি নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরাজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়, একে গিরিখাত বলা হয়। গিরিখাতের উদাহরণ পেরুরের ক্যানন দ্য কলকা। আর বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এটা একটা ভূমিরূপ হলো। আর একটা হচ্ছে জলপ্রপাত। নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত আর নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে, যেমন পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত। তো উচ্চ প্রবাহে তোমাদের ভি এবং ভি আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা আর জলপ্রপাতই দেওয়া আছে বইতে। 5-2 হচ্ছে আফ্রিকা মহাদেশের জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো। এটা তোমাদের বইয়ের 108 পাতায় রয়েছে। এই যে আফ্রিকা মহাদেশের জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য কারণ, এক হচ্ছে অক্ষরেখা। নিরক্ষরেখার কাছাকাছি উষ্ণতা বেশি অনুভূত হয়। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যের তির্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমে যায়। 2 নম্বর হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্রের পাশের স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব বাড়তে বা কমতে দেয় না। স্থলভূমি যত সমুদ্র থেকে দূরে হয় সেখানে ঠান্ডা ও গরমের পার্থক্য বাড়ে। 3 নম্বর হলো সমুদ্র স্রোত। সমুদ্রের মধ্যে যে বিপুল জলরাশি স্রোতের মতো বয়ে চলে তা হলো সমুদ্র স্রোত। আর সমুদ্র স্রোত উষ্ণ বা শীতল দুই হতে পারে। এই কারণেও জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়। আর একটা হচ্ছে উচ্চতা। উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমে যায়। প্রতি 1 কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। তো যত উঁচুতে যাওয়া যায় সেই জন্য কি হয়, শীতল হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় জলবায়ু, শীতল জলবায়ু দেখা যায় আর কি। তো সেই জন্য সেখানে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পার্থক্য দেখা যায়। তো এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।